আমার খুব লোভ ছিল বুলেট বাইকটা কবে চালাবো। আমাকে দে ক্যানট কন্ট্রোল। আমার বাবা বলতো এটা মুখ্যু, এটা কিছু হবে না, এটা গারওয়ান হবে। ডান দিকে আমি টার্ন করবো, কার্ভ করবো, বসুশ্রীর সামনে দিকে একটা অ্যাম্বাসাডার আসে, আর সেটা এসে আমাকে ডাইরেক্ট আমার পায়ে মারে। পায়ের আঘাতটা তোমার সেদিন মন তো ভেঙে গেছে তোমার। আমার যদি খুব বড় শত্রু, আমি চাইবো না যে এরকম একটা পরিস্থিতিতে পড়ুক। সো এই হচ্ছে আমার লাইফ। নমস্কার, খেলবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের অতিথি বিশ্বজিৎ ভট্টাচার্য আর আমি সরোজ চক্রবর্তী। আমাদের দুজনের আড্ডা শুরু করার আগে একটু বলি যে ফুটবলার হওয়ার স্বপ্ন অনেকে তো দেখেন, শুধু ফুটবলার না, ক্রিকেটার হওয়ার স্বপ্ন, অ্যাথলিট হওয়ার স্বপ্ন, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে একটা বয়সে। তারপর সেই স্বপ্নটাকে ধরে এগোনো। বিশ্বজিতের সে অর্থে ফুটবলার হওয়ার কোনো স্বপ্ন ছিল না। খেলতো টেনিস, খেলতো ব্যাডমিন্টন, আর কি সব বাস্কেটবল খেলতাম, হাই জাম্প দিতাম, স্পোর্টস করতাম। ওকে হঠাৎ একদিন খোকন বসু মল্লিক, সবাই জানেন এই নামটি, মানে ফুটবলার তৈরি করা কারিগর বলতে যা বোঝায়, কিংবদন্তি কোচ খোকন বসু মল্লিক হঠাৎ একদিন তাকে ধরে বলল, তুই ফুটবল খেলবি? পাড়ার খুব ডানপিটে ছেলে, কালীঘাটে থাকতো। আমি বাকি গল্পটা ওর মুখ থেকে শুনুন, কীভাবে একটা সেই অর্থে একটু অন্য মেজাজের ছেলে ধীরে ধীরে ফুটবলে কীভাবে একটা মানুষ তাকে ফুটবলে নিয়ে এলো, সেই জায়গা থেকে তার কোথায় উত্তরণ। আমার মনে হয় বিশ্বজিৎকে প্রথমে স্বাগত। ধন্যবাদ। অনেকদিন বহু বছর বাদে শরৎ চক্রবর্তী বলে একজন স্বনামধন্য রিপোর্টার, তার সামনে এখন বসে আছি। আর এসব শুধু শরৎ চক্রবর্তী নয়, বহু রিপোর্টার আছে যারা আমাদের এই বড় করার মূলে, আমাদের যে বড় প্লেয়ার করার মূলে এনারা আছেন। আমাদের খেলা দেখে এরাই ক্রিটিসাইজ করে, এরাই আরো ভালো ভালো জিনিস লেখে। সেই কারণে আজকে এখানে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গৌতমকে এবং শরৎ চক্রবর্তীকে আমার সামনে নিয়ে আসার বহুদিন বাদে, আজকে বোধ হয় 20 বছর 15 বছর বাদে দেখছি। এক সময় এত গ্ল্যামার বয় বলতে যা বোঝায় কলকাতা ময়দানে, বিশ্বজিৎ, আমরা প্রত্যেককে বিশু ডাক নামে রাখি, বিশ্বজিতের সেই গ্ল্যামার বলতে যেটা বোঝায়, খুব আর চমৎকার ছেলে। এবং একটা সময় মিলন যা মানে বিদেশি কোচ হিসাবে যে মিলন আমরা ভারতীয় ফুটবলের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সে মিলনের সবচেয়ে প্রিয় ফুটবলার ছিল বিশ্বজিৎ। যেটা বলছিলাম তোমাকে, কিভাবে খোকন বসু মল্লিক। সো সেটা নিয়ে বলছি আর কি। অ্যাকচুয়ালি আমি কোনোদিন ফুটবল খেলিনি। কালীঘাটের ছেলে, আমাদের ফুটবল মাঠফাট খুব ছিল না, কালীঘাট মাঠ ছিল, সেখানে দাদাদের সঙ্গে যেতাম। কিন্তু আমরা বেশি বাস্কেটবল খেলতাম। পাড়ায় আমাদের পচা কাকু ছিল, অনেক বড় বড় লোক ছিল, তারা আমাদের টেবিল টেনিস খেলাতো। অতীন মুখার্জি বলে এখন বহুত বড় একজন উকিল আছে আমাদের পাড়ায়, ওনারা আমাদের টেবিল টেনিস খেলা শেখাতেন। আমরা ওখানে টেবিল টেনিস খেলতাম। আমার কাকারা ছিল, সেজ কাকা, কাকা, এরা সব ক্রিকেট খেলতো। তো আমাদের পাড়ায় কখনো কখনো ব্যাডমিন্টন, টেবিল টেনিস সিজনাল, আমি এইগুলোই খেলতাম। ক্রিকেট খেলা হতো রাস্তায়, সেইগুলোই খেলতাম। কিন্তু আমার লাইফে কোনো ফুটবল বলে কিছু ছিল না। আর রাস্তায় আর কি প্রচুর ছেলেপুলে থাকতো, তাদের সঙ্গে মিশতাম। আর অফকোর্স আমাদের বাড়ির একটা গ্ল্যামার ছিল, আমাদের বাবা কাকা জ্যাঠাদের একটা প্রতিপত্তি ছিল ওখানে, ভালো লেখাপড়া জানা বাড়ি, এবং লোকের সঙ্গে লিয়াজও খুব ভালো ছিল। তাই জন্য আমরা ওইটাকে ক্যাশ করতাম। সেহেতু প্রচুর বন্ধুবান্ধব ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে ফুটবলের হওয়ার পেছনে যে ঘটনা, সেটা হচ্ছে আমি বাস্কেটবল খেলছিলাম বিটিএ মাঠে, কালীঘাট পার্কে। বন্ধুবান্ধব নীল তীর্থবর্তী ইনস্টিটিউটে পড়তাম, আর ওখানে এসে বাস্কেটবল খেলছিলাম। একজন ভদ্রলোক রুদ্রাক্ষ পরে, ফর্সা সুন্দর দেখতে, খপ করে আমাকে ধরে, বলে, এই তুমি ফুটবল খেলবে? আমি লোকটাকে দেখে প্রথমে তো ঘাবড়ে গেছি। প্রথমে হাফ প্যান্ট পরেছিলাম, আর সেকেন্ডলি হচ্ছে আমি ভাবতেই পারিনি এরকম একটা লোক এসে আমাকে ধরবে। আমি একটু একটা হচ্ছবজ হয়ে গেছিলাম আর কি, জবুথবু হয়ে গেছে। তো যাই হোক, আমি তাকিয়ে রয়েছি, বলে তুমি ফুটবল খেলবে? আমি বললাম আমার বাড়িতে জিজ্ঞেস করতাম। বলে তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি ওদিকে। অন্য কোনো সময় যদি কোনো লোক হতো, আমি ওই কাটিয়ে দিয়ে চলে যেতাম, ধর আমরা এখন বাস্কেটবল খেলছি, শুনতামই না। কিন্তু জানি না, সম্মোহনের মতন লোকটার কথা শুনতে আরম্ভ করলাম। আফটার দ্যাট যখন আমরা কালীঘাট পার্ক থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি, তখন প্রচুর লোক ওনাকে উইশ করছে, হায় খোকন দা, কেমন আছেন, নমস্কার দিচ্ছে। আমি ভাবছি আমি এখানকার গ্রামারিয়াস ছেলে, আমাদের বাড়ির প্রচুর প্রতিপত্তি আছে, আমাকে কেউ কিছু বলছে না, এই ভদ্রলোককে বলছে। যাই হোক, আমি ঘাবড়ে গিয়ে যাই করেই হোক না ওনার সঙ্গে বাড়িতে পৌঁছেছি। এবং বাড়িতে পৌঁছে যখন উনি বললো যে একে আমি ফুটবল খেলাতে নিয়ে যাব, তখন আমাদের বাড়ির কেউ
একটাও অপোজ করেনি। আমার মা থেকে তখন তো বাবারা বাড়িতে ছিল না, কাকারা ছিল এবং দাদারা ছিল, তারা বললো হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবেন, এটা বদমাইশ ছেলে, একে নিয়ে যান। আর আমি অ্যাকচুয়ালি লেখাপড়া করতাম না, বাড়িতে প্রচণ্ড মার খেতাম, তো ওরা সব রাজি হয়ে গেল এবং আমি সেই থেকে এই সাউদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের পাশে, তখন এই ক্লাবে আমি এসে দেখলাম যে লালটু ভট্টাচার্য, কল্যাণ সাহা, জয়দেব সাহা, শান্তি সাহা, নিমাই গোস্বামী, তখনকার দিনে এরা বড় প্লেয়ার ছিল, সাধন গাঙ্গুলি, এরা সব, প্রদ্যুৎ চক্রবর্তী, এরা সব এই ক্লাবে খেলে এবং আমাকে এই ক্লাবে এসে প্র্যাকটিস করতে আরম্ভ করলো। এবং তার প্রতি খোকনদা তারপরে এখানে আমাদের যা প্র্যাকটিস করাতো, সে প্র্যাকটিস করতে করতেই একদিন একটা, আমি 74-এ এখানে এসেছি, আর সেই বছরই জুনিয়র ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, জয়েন্ট উইনার্স হয় উইথ ইরান আর অন্য কোনো টিম, আমার ঠিক মনে নেই কার সঙ্গে জয়েন্ট উইনার্স। সেই টিমের ক্যাপ্টেন ছিল সাবির আলী। আর যেহেতু বেচু দত্ত রায় স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মাথা ছিলেন, বেচু দত্ত রায় খোকনদাকে বলেছিল একটা সুন্দর ছেলে দরকার বল বয়। তো একদিন তো সকালবেলা, যেদিনকে এক্সিবিশনে একটা ম্যাচ ছিল স্পোর্টিং ইউনিয়ন ভার্সেস জুনিয়র ইন্ডিয়া, সাবির আলীর ক্যাপ্টেনশিপে ওই টিমটা, আমরাও গেছি, বল নিয়ে আমি নেমেছি, কিন্তু টিমটা এত ভালো আমাদের টিমই হয়নি, মানে স্পোর্টিং ইউনিয়ন টিমটা হয়নি। আমাদের বলার কারণ হচ্ছে আমার ফার্স্ট টিমই হচ্ছে স্পোর্টিং ইউনিয়ন ময়দানে, এবং সেই 74-এ এন্ডের দিকে যখন খেলাটা হয়, সেই টাইমে আমরা 5 গোল খাই না, ততক্ষণে তুমি ন্যাশনাল স্কুল খেলে ফেলেছে। তখন ডিস্ট্রিক্ট স্কুলটা সবে খেলেছি, এমনি ডিস্ট্রিক্ট স্কুলটা সবে খেলেছি, সে বছরে হাই স্কোরার হয়েছি, আর বেঙ্গল স্কুল ট্রায়ালে চান্স পেয়েছি, কিন্তু তখন আমি বেঙ্গল স্কুল খেলিনি। আফটার দ্যাট যখন এখানে খেললাম, এবং এটা চন্দন চক্রবর্তীর মিস্টেকে একটা গোলই হয়েছে, সেটা হাঁটুতে লেগে আমি গোল না, আমার কোনো কৃতিত্ব নেই, যা কৃতিত্ব সব চন্দন চক্রবর্তী। তো ওই 5-1-এ আমরা হেরেছি, এবং আমার নামটা স্পোর্টিং ইউনিয়নের দলের, আমার নামটা ফার্স্ট জীবনের ফার্স্ট আর কি পেপারের নামটা উঠেছে যে অ্যাজ এ স্কোরার 5-1 রেজাল্টে হেরেছি। এরপর থেকে আমার পথ চলা শুরু। খোকনদার তত্ত্বাবধানে আমি বেঙ্গল স্কুল ট্রায়ালে চান্স পাই। আফটার দ্যাট বেঙ্গল স্কুলে আমি খেলি। সে বছর 75-এ আমি বেঙ্গল স্কুল ক্রিকেট ট্রায়ালেও চান্স পাই। আমি তীর্থবতী স্কুলে পড়তাম, সেখানে শিববাবু বলে একজন টিচার ছিল, আমাদের ওখানে অভিক মিত্র, হাসানুল্লাহ, এই সৌরভ বোস, এরা সব খেলতো। তো যে কারো আমাকে বলে যে তোকেও যেতে হবে। তা আমি একদিন গেছি, যে স্কটিশ চার্চ স্কুলের সঙ্গে খেলা, তো আমাকে বলে যে তুমি ফিল্ডিং করো। আমি ফিল্ডিং করেছি, 2-3টে ক্যাচ নিয়েছি। আমি মোটামুটি ক্রিকেটটা একটু মানে চর্চা ছিল, তো 2টো উইকেটও নিয়েছি। তো এরপরে ব্যাট করতে দিয়ে 45 রান করেছি। এবার আমি ট্রায়ালে চান্স পেয়ে গেছি। তো এটার একটা ঘটনা আছে, আমি বলছি বলতে বলতে। যাই হোক, আমি বেঙ্গল স্কুল, যখন বেঙ্গল স্কুল এবং ক্রিকেটেও চান্স পেয়েছি, তো তখন ওই ভট্টাচার্য বলে একজন ছিলেন, উনি কমেন্ট্রি করতেন, উনি কোচ ছিলেন। কমল ভট্টাচার্য, হ্যাঁ ঠিক বলেছেন, কমল ভট্টাচার্য আর অমল ভট্টাচার্য। কমল ভট্টাচার্য স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। ওই ভট্টাচার্য একজন ফর্সা মতন সুন্দর লম্বা মতন, উনি কোচ ছিলেন বেঙ্গল স্কুলে। এইবার ওখানে আমি ট্রায়ালে গেছি, খোকনদা ঢুকেছে। খোকনদার তো মুখের ঠিক নেই, অকথ্য ভাষায় গালাগালি, কমল ভট্টাচার্য সরি, খুব গালাগালি। তো কমল বলছে বাবা তুই চলে যা, তোকে ফুটবল ক্রিকেট এই খেলতে হবে না, খোকনের সঙ্গে চলে যা। সেই আমি ওখান থেকে বিদায় হলাম, এই ফুটবলে ঢুকে গেলাম। সে বছর আমি ফুটবল খেলি বেঙ্গল স্কুল, আমরা চ্যাম্পিয়ন হই, আমি হাই স্কোরার বেস্ট প্লেয়ার হই। তারপর বছর আমি 76-এ বেঙ্গল স্কুল আবার খেলি আগ্রাতে, আমার ক্যাপ্টেনশিপে চ্যাম্পিয়ন হয়। সে বছর জুনিয়র বেঙ্গল খেলি, জুনিয়র বেঙ্গল কাশ্মীর হয়েছিল, ওটা বিপ্লব মজুমদার সম্ভবত ক্যাপ্টেন ছিল। আমরা রানার্স হই, আমরা হায়দ্রাবাদের কাছে 1 গোলে হেরে গেছিল, লতিফুদ্দিন ভাই সরফুদ্দিনের গোলে আমরা হেরে যাই। এবং তার পরের বছর আমি ক্যাপ্টেন হই বেঙ্গল স্কুলে, জুনিয়র বেঙ্গলের। আমি সে বছর চ্যাম্পিয়ন হই। সে বছর আমরা হাই স্কোরার বেস্ট প্লেয়ার হইনি, হাই স্কোরার হয়েছিল। আমরা কটকে খেলা হয়েছিল, আমরা সে বছর চ্যাম্পিয়ন হই। এরপরে জুনিয়র ইন্ডিয়া খেলি, জুনিয়র ইন্ডিয়াও আমি ক্যাপ্টেন হয়েছিলাম। জুনিয়র ইন্ডিয়া 77 ক্যাপ্টেন, কিন্তু সাংহাই চায়নাতে, তখন চায়নার সঙ্গে আমাদের রিলেশন খারাপ, টিম ফিম অ্যানাউন্স হওয়া যাওয়ার পরে ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল। আফটার দ্যাট আমি সন্তোষ ট্রফি সে বছর চান্স পাই, এবং সন্তোষ ট্রফি সে বছর চান্স পাই, আমি হাই স্কোরার হয়ে গেল। সেই বছর আমি এরিয়ান ক্লাবে ঢুকি, এবং আফটার দ্যাট ওই সেই বছর সন্তোষ হাই স্কোরার, তার পরের বছর হাই স্কোরার, পরের বছর চ্যাম্পিয়ন। তারপরের বছর আমি এরিয়ানে ছিলাম। এরপর থেকে এরিয়ান থেকে আমি ইন্ডিয়া চান্স পেলাম। এটা ইউএই ট্যুর হয়েছিল 79। এরপর থেকে আমি কন্টিনিউয়াসলি এশিয়ান গেমস, প্রি অলিম্পিক, প্রি ওয়ার্ল্ড কাপ সবসময় খেলি। আর এরিয়ান ক্লাব এই যে তোমার মানে তুমি গল্প বলছো, আমিও শুনছি খুব মন দিয়ে, যে
একটা কিরকম জীবন কোন দিকে কোন স্রোতে বয়ে যায় কেউ তো জানে না। না, একদম একদম তুমি যেমনি যেমনভাবে ধাপে 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 একটা মানে ইন্ডিয়ান টিমে ঢুকে গেলে। ঠিক। প্রথমে 1975-এ আমরা ইন্ডিয়া স্কুলে চান্স পাই। বেরি ব্লিঙ্কিকসব বলে একটা কোচ ছিলেন, অসম্ভব ভালোবাসা। আমি সেটাও তো ক্যাপ্টেন ছিলাম। সেটা তুরস্ক যাওয়ার কথা ছিল। সেটাও ব্যাড রিলেশনের জন্য আমরা তুরস্কে যাইনি। টিম অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে যেদিনকে আমরা যাব সেদিনকে সকালবেলা অ্যানাউন্স হলো যে টিমটা যাচ্ছে না, বিকজ তুরস্কের সঙ্গে আমাদের রিলেশন খারাপ। তো আমরা যাই হোক খুব কান্নাকাটি করে, বাচ্চা ছিলাম তখন, ক্লাস 9-এ পড়ি। তো আমরা সব ব্যাক করলাম বাড়িতে। তো আমাদের লাইফটাই এরকম যে দুটো, যেমনি আমি ইন্ডিয়া স্কুল ক্যাপ্টেন, ট্যুর হয়নি। জুনিয়র ইন্ডিয়া ক্যাপ্টেন, একবার ট্যুর হয়েছে, বাংলাদেশ গেছি, তার পরের বছর ট্যুরটা হয়নি, চায়নাতে হয়েছিল বলে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমি ক্যাপ্টেন হয়ে গেছি, কিন্তু যাইনি। আফটার 79 আমি সিনিয়র ইন্ডিয়া ঢুকে গেলাম। তার মধ্যে আমি সন্তোষ ট্রফিতেও ঢুকে গেছি। সন্তোষ ট্রফি কন্টিনিউয়াসলি কনজিকিউটিভলি হাই স্কোর হয়েছি পরপর, এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি খেলে গেছি আপ টু 87। আর পা ভাঙা আগের মুহূর্তে, তার আগে মোহনবাগানে খেলেছি, তারপর ইস্ট বেঙ্গলে খেলেছি, ইন্ডিয়া তো খেলেছি সব। যতদিন আমি 79-এর পরে কোনোদিন ড্রপ হয়নি, আমি কন্টিনিউয়াসলি খেলে গেছি। তো এশিয়া কাপ খেলেছি, এশিয়ান ক্লাব কাপ খেলেছি, খেলার শেষ নেই, প্রচুর খেলেছি, ভারতবর্ষের যা যা ছিল সব খেলেছি। কিন্তু আমার এই পাটা ভেঙে যাওয়ার পরে, বয়সটা আমার কম ছিল। এটা এটা খুব মানে ট্র্যাজিক হিরো সেই অর্থে, যখন খুব টপ ফর্মে বলে না একজন ফুটবলার বা খেলোয়াড় যখন থাকে, তার যখন কোনো দুর্ঘটনা হয়, সেটা সত্যি মানে বিশ্বজিৎ ভট্টাচার্য সেই সময় একেবারে সেরা ফুটবলার ময়দানের, মানে ভারতীয় ফুটবলের এক সেরা জায়গায়। সেই সময় তোমার অ্যাক্সিডেন্টটা মোটর বাইকে। ইয়েস, ওই আমার দাদা তো বডি বিল্ডার ছিল। সে হিন্দি সিনেমা করতো, সে বোম্বে থাকতো। সে সার্ভিসেসে কোমোডোর ছিল, নেভিতে কাজ করতো। সে সার্ভিসেস 11 বার হয়েছে, মিস্টার এশিয়া 4 বার হয়েছে, অলিম্পিয়া কম্পিটিশন করেছে। তার একটা কম্পিটিশন ছিল মিস্টার এশিয়া মালয়েশিয়াতে। ওর একটা বুলেট বাইক ছিল। আমার খুব লোভ ছিল বুলেট বাইকটা কবে চালাবো। ও মালয়েশিয়া চলে যাওয়াতে আমি কয়েকদিন প্র্যাকটিস করে, আমি ফিগার অফ 8 ব্যারাকপুরে র্যালি করার জন্য, হিমালয়ান র্যালি হয়, 350 বাইকে, বুলেট বাইকও হতো তখন। তো আমি সেটা নাম দেবো বলে বন্ধুবান্ধবরাও আমাকে বলে যে চল গিয়ে এটা নাম দিই, আমরাও যাবো, তুই চল। সেটার জন্য আমি প্রিপেয়ার হচ্ছিলাম। আমি ব্যারাকপুরে গিয়ে যখন টেস্টটা করি, একবারে পাস করে যাই। একবারে পাস করাতে আমার না নিজের মধ্যে কনফিডেন্স লেভেল প্রচুর হাই হয়ে যায়। এবং আমি এইসব জায়গায় তখন এত গাড়ি ছিল না, অনেক কম গাড়ি ছিল। রেড রোড ফেড রোড তো 105-10-এ চালাতাম, আর আমাদের এইসব ছোটোখাটো রাস্তায় আমি এই 70-80-তে চালাতাম। সেমনি আমি হরিশমুখগঞ্জ রোড দিয়ে ব্যাক করছি, ব্যাক করে আশুতোষ কলেজের সামনে দিয়ে ক্যান্সারের দিকে যাচ্ছি, ডান দিকে। 87 25 জুলাই আমার মনে থাকবে। তো আমি ডান দিকে টার্ন করতে গেছি, আমার ডান দিকে আমি টার্ন করবো, কার্ভ করবো, আর এই কালিকার দিক দিয়ে, মানে কালিকা মানে বসুশ্রীর সামনে দিকে একটা অ্যাম্বাসাডার আসে, আর সেটা এসে আমাকে ডাইরেক্ট আমার পায়ে মারে। শুধু পাটাই ভেঙে যায়, আর কোথাও কিছু হয়নি। পাটা পুরো দুটো ফেবুলা অ্যান্ড টিবিয়া দুটোই ভেঙে যায়। আফটার দ্যাট আমি তখন আমার 26+ বয়স যাচ্ছিল, আমি 60 বর্ন। তো দুর্গা ভট্টাচার্য অপারেশন করেছিল, তা প্রথমটা সাকসেস হয়নি, পরে অনেকবার করেছে, হি ইজ ট্রাইং লটস। বাট আমার নন ইউনিয়ন বোন ছিল তখন, ট্রিটমেন্টটা এরকম ছিল না যে টেস্ট করে তারপরে করবে। ন্যাচারালি এটা 4-5 বার অপারেশন করার পরে আর ঠিক হয়। তারপরে লাস্টে বলছিল অ্যাম্পুট করবে। তো আমার বাবা ছিলেন বেঁচে আর কি, তো আমি এটা ফরেনে গিয়ে তারপরে এটাকে ট্রিটমেন্ট করি রাশিয়াতে। রাজীব গান্ধী তখন গিয়েছিলেন, তখন বাবা কোনো একটা কানেকশানে, তো আমি ওখানে গিয়ে 1 মাস থেকে অপারেশন করে আসি। সেই রড এখনও রয়েছে, আমি আই ক্যান ওয়াক উইদাউট ক্রাচ অ্যান্ড স্টিক। সো এই হচ্ছে আমার লাইফ। তার মধ্যে ভারতবর্ষের যত খেলা, ক্লাব লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল সব আমি খেলে নিয়েছি। 2 বার এশিয়ান গেমস খেলেছি, প্রি অলিম্পিক 2 বার খেলেছি, প্রি ওয়ার্ল্ড কাপ 2 বার খেলেছি, মারডেগা প্রচুর খেলেছি, কিংস কাপ, ও সবই খেলেছি। এই বাইক দুর্ঘটনা না ঘটে তোমার কি আজকে মনে হয় যে তুমি একেবারে সেরা 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 জায়গায় যে পৌঁছানো, যে তোমার যে তখন পিক যাচ্ছিল, বাট আমি তো সেরকম ভাবে বলা যাবে না, কিন্তু তখন আমার পিক আপ মানে একদম ফুল পিক আপে ছিলাম, অসম্ভব ভালো খেলেছিলাম, লোকেরা এখনো। এবং তোমাকে উইথড্রল ফরওয়ার্ড মিডফিল্ডার হিসাবে তখন তোমাকে নিয়ে এসছে। তুমি তো শুরু করেছিল গোলকিপার, ছেড়ে দিয়ে ডিফেন্ডার হলে, তারপর তোমাকে মাঝমাঠে উইথড্রল
আসলে প্রথমে যখন ক্লাবে শিখতে এসেছি তখন খোকনদার ল্যাদোজ মার্কা ছিলাম, ফুটবল খেলতাম না, তা বলি লম্বা ফম্বা ছিলাম, গোলকিপার খেল। তো গোলকিপার খেলে দেখেছে, হয়তো মনে করেছে হয়তো ঠিক নয়, স্টপারে খেলিয়েছে। স্টপারে একটু একটু খেলার পরে তখন খোকনদা বলে তুই স্ট্রাইকার খেল। দেন আই স্টার্টেড দ্য স্ট্রাইকার। তখন স্ট্রাইকার হিসেবেই আমি এইসব ক্লাবে খেলেছি, এই বেঙ্গল স্কুল, ইন্ডিয়া স্কুল, যত হাই স্কোর বেস্ট প্লেয়ার সব স্ট্রাইকার হিসেবে। সন্তোষ ট্রফি খেলেছি, 9 বার চ্যাম্পিয়ন হয়েছি, সব এই স্ট্রাইকার হিসেবে খেলেছি। ইন্ডিয়াতেও তাই খেলেছি। এবার মিলোভান সিরিক আসাতে দেন হি স্টার্টেড ডিফারেন্ট ওয়ে। সে 4-4-2টাকে 4-3-3 করে নিয়ে গেল। এই 4-3-3 নিয়ে করার পরে আমাকে উইথড্রল খেলালো উইথ প্রশান্ত ব্যানার্জি অ্যান্ড পারমিন্দার, এবং তখন কুমার দেবরাজ এরা খেলতো। বাট ওয়েন দে গেট দ্য মানে রেজাল্ট ফ্রম মি, তখন দে স্টার্টেড। এবং আফটার দ্যাট তারপর থেকে আদার্স কোচেসরা ওইটা ভাই ইউটিলাইজ করে নিয়েছে। এবার আফটার দ্যাট যখন সুদীপ চ্যাটার্জি, জানেন আমার খুব ক্লোজ বন্ধু, বাট এখন নেই, কৃষাণু নেই, দে আর দ্য ভেরি নাইস ফ্রেন্ড অফ আস। কৃষাণু একটু জুনিয়র হলেও কি হবে, অসম্ভব, দুজনেই খুব মেরিটোরিয়াস প্লেয়ার আর কি। তো এই সুদীপকে নিয়ে আসলো এই মিলোভান সিরিক অ্যাজ এ ডিফেন্সিভ হাফ হিসেবে, ডিফেন্সিভ মিডিও হিসেবে বলতো। এবং ও ডিফেন্সিভ মিডিওটা খেলতো, আমি অ্যাটাকিং মিডিও খেলতাম। তো ন্যাচারালি আমাদের এমনি অনেকদিন ধরে আমরা একসঙ্গে খেলছিলাম, ক্লাবেও খেলেছি, সুতরাং আমাদের বন্ধুত্ব খুব ভালো ছিল। কম্বিনেশনটা হওয়াতে এই যে যাদের নাম বললাম তারা আস্তে আস্তে আউট হয়ে গেল। তো এরপরে মরিসিও আলফান্সোও ছিল, বাট তারা আর এর মধ্যে ঢুকতে পারলো না। আমরা এত পারফর্মটা আস্তে আস্তে করতে পারবো। ইন্ডিয়ান কোচরাও তারপরে দেখলো যে হ্যাঁ এইটা ভালো খেলে বলে আমাকে দিল, এবং ম্যাক্সিমাম গোল আমি কোনো উইথড্রল খেলতেও ভালোবাসতাম, এবং তাতে অনেক নিজেকে জাহির করা যেত অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ প্লেয়ার হোল্ডিং করতে হতো, টিমটাকে পরিচালনা করা যেত, কমান্ড করা যেত, আমার ওপর টিমটা অনেক ডিপেন্ড করতো। তো সেইটা পেয়ে আমি খুব পুলকিত এদের জন্য, এবং সত্যি হয় প্রাউড যে ওনারা বুঝেছেন যে এই জায়গায় আমাকে খেলালে আমি আর ভালো খেলবো। ওই জায়গাটা খেলার পরে পাবলিক আমাকে আরো ভালোভাবে নিয়েছে, স্পেক্টেটার্সরা অনেক ফ্যান বেস বেড়ে গেছে, এবং অনেক কোচেসরা তারা লাইক করতে আরম্ভ করেছে আমার খেলাটাকে। এবং সেটা ফুল ক্রেডিট গোজ টু মিলোভান সিরিক। আফটার দ্যাট প্রদীপ দারুণদাও এরাও এটা আমাকে ইমপ্লিমেন্ট করেছে, এবং তাতে আমি আমার যতটুকু খেলেছি, যতদিন খেলেছি, আমি যতটা আমার লাইফ ছিল, স্প্যান ছিল ফুটবলের, আমি তার মধ্যে ভারতবর্ষের যেসব টপ লেভেলে খেলা সব খেলেছি, একবার না অনেকবার করে। না, তোমার আঘাতটা, পায়ের আঘাতটা, তোমার সেদিন মন তো ভেঙে গেছে তোমার। দেখো, আক্ষেপ আমি করি না, আমার ডিমোরালাইজেশন যে হয়নি তা নয়, তবে আমি আমার যদি একটা বলার থাকে, যদি বলতে চাই যে আমার যদি খুব বড় শত্রু, আমি চাইবো না যে এরকম একটা পরিস্থিতিতে পড়ুক। আমি তখন 26 বছর বয়স, আমি তো ফুল সুইংয়ে চলছি, যেখানে যে বিশ্বজিৎ রাস্তায় ভিড় হয়ে যায় লোক দেখতে। যদিও আমি দেখেছি, তোমরাও দেখেছো, আমি ট্রামে বাসে উঠতাম না, আমার নিজের ফিয়েট গাড়ি ছিল। আমি ছোটবেলা থেকে এরকম একটু বহির্মান, এদিকে ডিস্কো চলে যেতাম, পার্টি চলে যেতাম, কিন্তু প্র্যাকটিস আমি কোনোদিন ফাঁকা দিতাম না। কোচেসদের কোনোদিন শিকায়ত করতে দিইনি যে তোমার প্র্যাকটিসে আসো না, প্র্যাকটিস লেট করো, কথা শোনো না, এইসব কোনোদিন বলেনি। আমি খুব ডিসিপ্লিন ছিলাম এইসব ব্যাপারে। আফটার দ্যাট কোচরা যখন বুঝে গেছিল এই বাড়তি বয়স, এটা উঠতি বয়স, ওকে আটকালে চলবে না, তখন কিন্তু ওরা আমাকে কোনো আটকাতো না, এবং আমার পারফরমেন্স কখনোই ডিটোরিয়েট করেনি এর জন্য। আমি খুব ভালোভাবে এটা কাজটা করে গেছি। এবং যারা এটাকে বলতো, আমাদের ক্লাবের প্রচুর লোক ছিল, যেমনি নিমাই গোস্বামী আমাদের আইডিয়াল ছিল, যেমনি অজিত চক্রবর্তী, এরা তো বড় প্লেয়ার ছিল, এরা আমার মতন ছিল না, ডিস্কো বিস্কো যেত না, কোনো গার্লফ্রেন্ড ছিল না এদের। এরা রামকৃষ্ণ দেখছে, আমাদের ক্লাবে রামকৃষ্ণ ঠাকুর রয়েছে, আমরা প্রে করি, আমিও করি। আমি যখন পা ভেঙে গেল তারপরে কি করি আমি বলছি, তার আগে বলিনি আমি এরকম ছিলাম, আমাকে দে ক্যানট কন্ট্রোল, কিন্তু আমি প্র্যাকটিস ঠিক করতাম, আমার ফোকাসটা ঠিক ছিল যে আমি যদি ভালো না খেলতে পারি আমার রোজগার হবে না, আমি চাকরি বাকরি পাবো না। আমার বাবা বলতো এটা মুখ্যু, এটা কিছু হবে না, এটা গাড়োয়ান হবে। আমি গাড়ি ফাড়ি চালাতে খুব ভালোবাসতাম, বাড়িতে আমাদের 2-3টে গাড়ি ছিল, মরিস মাইনর আগেকার দিনের হেরাল ফেরাল ছিল, ওইগুলো চালানো শিখেছি। আর কেউ বলতো না, যখন তখন নিয়ে বেরিয়ে পড়তাম। অ্যাক্সিডেন্ট প্রচুর করেছি, মারও খেয়েছি প্রচুর, কিন্তু কিন্তু এইগুলো যে কথাগুলো বলতো আমার ভেতরের বাজত যে আমি কি করব। পড়াশোনায় দাদারা, কাকারা এরা প্রচুর ভালো পড়াশোনা, আমি চাকরি পাবো কিনা জানি না, কিন্তু আমার মা, কাকিমা, জ্যাঠাইমা এরা হোল হার্টেডলি সাপোর্ট করতো। আমার মায়ের যে বাবা, সে ইভি স্কুলের হেডমাস্টার ছিল, ফরিদপুরের লোক, উনি কলকাতায় চলে এসেছিলেন মাদের নিয়ে,
শ্যামবাজার এপি স্কুল। হ্যাঁ এভি স্কুল, ওখানে হেডমাস্টার ছিল হরিপদ রায় নাম ছিল। উনি একদিন আমার বাবাকে ডেকে বললো, বাবার নাম হচ্ছে গণেশ, বাবাকে ডেকে বললো গণেশ, ডাক নাম গণেশ, গণেশ তোমার তো ওই 5 ছেলে, বাড়িতে তো সবাই সরস্বতী, এই বিদ্যে বুদ্ধি প্রচুর, এই দুটো ছেলে খেলাধুলো করে আর ও বডি বিল্ডিং করে, তোমরা কেন ওদের কষ্ট দাও, তোমরা ওদের যাও না, ওরা করছে একটু করতে দাও। নদা ভালো পড়ালেখায় ছিল, আমি অতটা ওদের মতন ভালো ছিলাম না, একটা পাশ করে যেতাম এরকম একটা ছিল। তারপর থেকে আর কাকাদের বাবা বলতো না যে ওদের শাসন কর, কাকারা অসম্ভব ভালোবাসতো। আমাদের যে সেজো কাকা ছিল, রমেশচন্দ্র ভট্টাচার্য, ফণি কাকু বলে ডাকতাম, আমাদের ছোট কাকা ছিল চুনি কাকা, আর কাকা ছিল, এরা প্রচণ্ড ভালোবাসতো। আমরা বুঝতে পারতাম না যে মারতো পড়াশোনা করে বড় হওয়ার জন্য মারতো, যখন খেলাধুলা করতাম যে ভালো করতে আরম্ভ করলাম, এরা যে আমাদের জন্য কি করতো আমরা মানে বলে বোঝাতে পারবো না। মানে কাকিমা জ্যাঠাইমা এরা মানে পাগল, আমরা আসলে খাওয়া দাওয়া আমাদের কি অসুবিধা সব কিছু দিত, শোয়ার জায়গা ফায়গা একদম ফাটাফাটি। তখন একটা ট্রিটমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকলো। একদিন তো মনে আছে আমাদের টেবিলে এই 16 জন 17 জন বসতে পারে, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। একদিন আমরা বসে আছি, তো বাবা ঘরে একটা স্টেটসম্যান করছিল, তো তখন আহ, আমি এসে মাকে বললাম, মা আমি অফিসার হয়ে গেছি। তখন পা ফা ভেঙে গেছে, আমি একটা পরীক্ষা দিয়ে অফিসার হয়ে গেছি। মা বললো অফিসারটা কি? তো মেজদা বললো অফিসার জানো না, ও এতদিন ক্লার্কে কাজ করতো, এখন অফিসার হয়ে গেছে, মানে বড় বাবু। বলে তোর বাবার মতন কেরানি না তো। তো বাবা তখন ল্যান্ড অ্যাকুইজিশনের চেয়ারম্যান ছিল, তো বাবা কিছু বলেনি, বাবা শুধু বললো যে কি হয়েছে, ওর পোস্টিং কোথায় হয়েছে। তখন আমি বামনঘাটাতে ম্যানেজারের পোস্টিংটা পেয়েছি। তখন মির্জাকে বললাম, মির্জা আমি বামনঘাটাতে ম্যানেজারের পোস্টিং হয়েছে। তখন ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে ছিল। বাবা বললো, বাবার একটা দুঃখ ছিল, আমি যখন ব্যাংকে ঢুকেছিলাম না বলে ঢুকেছিলাম, বাবা চাইতো যে আমি গ্র্যাজুয়েট হয়ে তাহলে চাকরিতে ঢুকি। জানতো কি কি হলে কি হয় আর কি, তখন জানতো যে গ্র্যাজুয়েটে ঢুকলে ইনক্রিমেন্টটা বেশি পাবে, গ্র্যাজুয়েট ঢুকলে রেসপেক্ট বেশি পাবে। যাই হোক, আমি অফিসের টাইমে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি। তো বাবা বসে বসে বললো, ওই যে ব্রাঞ্চ গেছে না, ওই ব্যাংকটাই উঠে যাবে। সত্যি পরবর্তী করে দেখা গেল ইউনাইটেড ব্যাংকে উঠে গিয়ে এলাহাবাদ ব্যাংকে জয়েন করলো। আমি ভাবতে পারিনি এলাহাবাদ ব্যাংক ও মার্জার হবে উইথ দ্য ইন্ডিয়ান ব্যাংক, সেটাও উঠে গিয়ে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মার্জার হলো। বাট এইসব দূরদর্শিতাও যদি আগে বুঝতাম যে আমি ওনার কাছে অনেক কিছু পেতে পারি, ওনাকে অ্যাভয়েড করতাম। আমরা ছোটবেলায় অনেক অ্যাভয়েড করেছি, যার জন্য আমি তো আরও ওপরে যেতে পারতাম, সেই জায়গাটা যেতে পারিনি ফর নির্বুদ্ধিতা আর লোককে জাজ করার ক্ষমতা ঠিক ছিল। আপনারা এতক্ষণ আমিও মন দিয়ে শুনছিলাম, আপনারাও মন দিয়ে শুনছিলেন যে একটা তরুণের কি উত্থান, স্বপ্ন, তার ডাইনামিজম, প্রত্যেকটা ক্ষেত্রে ও নিজেকে যে নায়ক ভাবতো, ওর খেলার মধ্যে সেই ছাপ আছে, ওর জীবনযাত্রার মধ্যে সেই ছাপ ছিল। তাই সেই উত্থানের কাহিনী এতক্ষণ আপনাদের শোনালাম। এবং বিশ্বজিৎ ভট্টাচার্য এমন একটা মানের ফুটবলার, যারা অনেকে খেলার দেখার সুযোগ পাননি, আপনাদের মধ্যে যারা পেয়েছেন তারা জানেন যে ভারতীয় ফুটবলের একটা বিশেষ জায়গা ও দখল করে নিয়েছিল, এবং সেটা সর্বস্তরে পুরো গল্পটা শুনেন। আজকে আমরা এতক্ষণ আড্ডা মারলাম 80-র দশকে সেই ঝলমলে ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম এতক্ষণ। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।